কারণ তার একটা যুক্তি হচ্ছে তার বাবাকে মেরে ফেলানো হয়েছে, তার বংশকে মেরে ফেলা হয়েছে, সে সেনাবাহিনীর উপরে প্রতিশোধ দিবে। তার প্রতিশোধ পরায়ণতা থেকে সে একটা চেষ্টা করে, কিন্তু এটা করে যে আসলে দেশকে ইন্ডিয়ার হাতে ছেড়ে দিচ্ছে, এইটাতে আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না। হোয়াই মানে ওয়াকারুজ্জামান এবং চুপ্পুর মতো লোককে আমরা এখনো ক্ষমতায় রেখে দিয়েছি কেন? স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ পদ, এই রিপোর্টের পরে 24 ঘন্টা 48 ঘন্টা চলে গেছে, উনি কেন ওই পদে রয়েছেন? না না না, সাগররুনি শুধু একটা ঘটনা বললাম, দের আর মেনি, ইনক্লুডিং যদি আপনি আমাকেও বলেন, আমিও তো সেই একই ঘটনার সাথেই, কারণ আমিও তো ধরেন শেখ হাসিনাতে এই তথ্য কালেকশনের জন্য আমি তার অফিসে তার এডিসি হিসেবে ঢোকার চেষ্টা করছি, কারণ আমি আই ওয়াজ ভেরি পারসিউসিভ, মানে আমি তাকে ধরবই, মানে আমি তো বুঝে গেছি যে বিডিআর, কারণ আমি বিডিআর এ চাকরি করেছি, আমি দেখেছি যে রয়ের অফিসার এই জেনারেল জাহাঙ্গীর যে নিউট্রালাইজড হয়েছেন, জেনারেল হাসান সরওয়ার্দী নিউট্রালাইজড হয়েছেন, এগুলো তো আমার চোখে দেখা, আমি তাদের সাথে চাকরি করেছি ওই সময়। তো সেই জন্য আমি আমার পিছনে লাগা ছিল যে এটার মূল জায়গায় আছে হচ্ছে শেখ হাসিনা নিজেই, কারণ তার একটা যুক্তি হচ্ছে তার বাবাকে মেরে ফেলানো হয়েছে, তার বংশকে মেরে ফেলা হয়েছে, সে সেনাবাহিনীর উপরে প্রতিশোধ দিবে। তার প্রতিশোধ পরায়ণতা থেকে সে একটা চেষ্টা করে, কিন্তু এটা করে যে আসলে দেশকে ইন্ডিয়ার হাতে ছেড়ে দিচ্ছে, এইটাতে আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না। তো সেই কারণে আমাদের মতো যারা অফিসার, যেমন আমি মেজর জিয়া বলে একটা অফিসার কু করার চেষ্টা করেছে, তারা কেন করেছে? তাদের কি চাহিদাটা কি ছিল? চাহিদাটা হচ্ছে স্বাধীনতা। চাহিদাটা হচ্ছে আমাদের দেশকে ইন্ডিয়া থেকে মুক্ত করতে হবে। এই মুক্ত করার জন্য আমরা অনেক রকমের ডিসিপশন মেথড নিয়েছি, যেটা আমাদের মিলিটারি ট্রেনিং এর মধ্যেই আছে। কখনো কখনো আমরা এটাকে আরো রপ্ত করেছি। আমরা এটাকে নিয়ে চেষ্টা করেছি যে কোনো না কোনো ভাবে আমরা এদেরকে কোনোভাবে তথ্য কালেকশন করে এদেরকে ধরতে পারি, এদেরকে বিচারের আন্ডারে নিতে পারি। কিন্তু সময়টা অনেক বড় চলে গেছে, 15-16 বছর তারা অনেক বড় সময় পেয়েছে, তারা এভিডেন্স গুলোকে সরিয়ে ফেলেছে, মানুষজনকে মেরে ফেলেছে। মেজর জাহিদের মতো একজন অফিসার যায় এই ঘটনার সাথে জানতেন, তাকে গুম করে মেরে ফেলানো হয়েছে, তার ফ্যামিলিকে চুপ করানো হয়েছে। এই ইভেন্ট ধরেন যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। দেখবেন যে কিছু ক্ষতিগ্রস্ত যারা বিডিআর অফিসারের ফ্যামিলি আছেন, কেউ কেউ ওই শেখ হাসিনার কাছ থেকে অনেক সুবিধাভোগী নিয়ে চলে গেছেন এবং তারা কোনো মুখ খোলেন না এবং তারা কোনো প্রতিবাদ করেন না। আবার কিছু জন আছে তারা প্রতিবাদ সেই শুরুতে করতেছে, এখনো করতেছেন। তো তাদের এই যে একজন ভাবি আছেন যিনি, যার হাজবেন্ডকে পাওয়া যায় নাই, দ্যাটস এ মর্মান্তিক ঘটনা, এবং এই মর্মান্তিক ঘটনাগুলোকে আমরা যদি মনে করি যে পাশ কাটিয়ে চলে যাবো, আসলে আমরা এটা পাশ কাটিয়ে যেতে পারি না। মানে আমাদের প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আছে একজন দেশের নাগরিক হিসেবে, যে আমরা এই ধরনের মৃত্যুকে আমরা মৃত্যুদণ্ড হওয়ার মতো শাস্তিকে আমরা পাশ কাটায় চলে যাবো, কারণ মানে ক্রাইম করা আর ক্রাইম সহ্য করা দুটাই অপরাধ। আল্লাহ তাআলা তো তার কোরআন শরীফে বলে দিয়েছেন যে তুমি অপরাধী নিজে না, আবার অথচ অপরাধকে তুমি মানে সমর্থন করছো, তার মানে ইউ আর ইকুয়ালি পানিশেবল। বাট আপনারা যারা লড়ে যাচ্ছেন এটা নিয়ে, সেই লড়াই করে যাচ্ছেন সেই 2009 থেকে এখন পর্যন্ত, কিন্তু আপনাদের উপর তো অনেক ঝড় ঝাপটা, যেমন আপনার উপরে, এবং আপনি যার কথা বললেন তানভীর সাহেবের ওয়াইফ, ওনার বা এরকম যারা আছে তাদেরকে তো অনেকে স্ট্রাগল করতে হচ্ছে এটা নিয়ে, সত্যের পথে থাকা নিয়ে। অনেকে হয়তো কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু আপনারা হতে পারেননি। তো সেই জন্য তো আপনাদেরকে অনেক মূল্য দিতে হচ্ছে। ডেফিনিটলি এটাই বোধহয় সাধারণ। ওই যে আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে আমাকে কেউ পলিটিসাইজ করার চেষ্টা করতেছেন, কিন্তু আমি আসলে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব নই। আমি একদমই সাধারণ একজন সৈনিক, মানে আমি একজন সৈনিক হিসেবে জন্ম নিয়েছি, আমার মনে প্রাণে ওটা ধারণ করি, আমি এখনো পর্যন্ত ওইটাই আলোচনা করি। তো সেই জায়গা থেকে যদি বলি, তাহলে আমাদের ওই যে লোকগুলো এটা করে নাই, তারা ওই যে শপথটা নিয়েছিলাম এই শপথকে করি। আর যারা শপথ থেকে বের হয়ে গেছে, যেমন এই জেনারেল জাহাঙ্গীর, বর্তমান সেনাপ্রধান যিনি ফুল স্টপ বলে এটাকে থামাতে চেয়েছেন, এগুলো প্রত্যেকটা লোক হচ্ছে মানে অন্যায় করেছেন এবং অন্যায়কে সমর্থন দিয়েছেন এবং এখনো পর্যন্ত তা করে যাচ্ছেন। আমার এখানে একটা বড় আবেদন আছে, আমি আপনার মাধ্যমে সেটা বলতে চাই, সেটা হচ্ছে হোয়াই মানে ওয়াকারুজ্জামান এবং চুপ্পুর মতো লোককে আমরা এখনো ক্ষমতায় রেখে দিয়েছি কেন? স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ পদ, এই রিপোর্টের পরে 24 ঘন্টা 48 ঘন্টা চলে গেছে, উনি কেন ওই পদে রয়েছেন? এখানে আমার একটা বড় প্রশ্নবোধক কিউ রয়ে গেছে। সেই কিউটা হচ্ছে, এখনো কিন্তু কি আমাদের এই বর্তমান যে সরকার আছেন, যেই সরকার তার পরের দিন যে উনি স্টাফ কলেজের প্রোগ্রামে প্রত্যেকটা জেনারেলদের সাথে হ্যান্ডশেক করছেন, হাসিতে কথা বলতেছেন, যার নামটাও ওখানে উল্লেখ করা রয়েছে। এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব না, কিন্তু এটাকে সম্ভব করা হচ্ছে। এটার পিছনে কোনো একটা কলকাঠি নড়তেছে এখনো পর্যন্ত। সেইজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমাদের যুদ্ধ আসলে শেষ হয় নাই।
এই যতক্ষণ না বিচার শেষ হবে ততক্ষণ এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ চলমান। এই জন্য আমাদের মতো যারা আমরা আন্দোলন করে যাচ্ছি তাদের রেস্ট নেওয়ার কোনো কায়দা নাই, আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সো এটা আপনি দেশের কথা বলছেন, কিন্তু বিদেশি শক্তির বিরুদ্ধে রাষ্ট্র কিভাবে লড়বে এবং রয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ কি হতে পারে? এইটা যদি আপনি বলেন খুব স্পেসিফিকলি আমি কয়েকটা পয়েন্টস বলে দিই, যদিও এটা আমি আসলে খুব ক্ষুদ্র মানুষ, আমাদের দেশে অনেক জ্ঞানীরা আছেন যারা এখন রাষ্ট্রের উপদেষ্টা আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে একজন মানে এইটুকু ইনফিল্ট্রেশন যদি হয়ে থাকে, রয়ের ইনফিল্ট্রেশন যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রথম এটার কাজ ছিল হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স আছে, ধরেন ডিজিএফআই, এনএসআই, তাদের এটার উপরে কাউন্টার অ্যাক্টিভিটি আছে অফিসিয়ালি, তারা কি অ্যাক্টিভিটি করছে কিনা সেটা জবাবদিহির মধ্যে নিয়ে আসা উচিত। আর যদি না করে থাকে তাদেরকে টোটালি রিস্ট্রাকচারিং করা অথবা বাতিলই করে দেন, দরকার নাই। যে প্রতিষ্ঠান যদি কোনো আউটপুট না নিয়ে আসে তাহলে প্রতিষ্ঠান রাখবেন কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যদি রয়ের বিরুদ্ধে যদি আমাদের ফাইট করতে হয় তাহলে আমাদের নিজেদের শুদ্ধিচরণ করতে হবে, সেই শুদ্ধিচরণটা সূত্র হবে হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তাদেরকে শুদ্ধিচরণ করতে হবে। এবং সেটার ব্যাপারে একদম স্পেসিফিকলি এই যে প্রতিবেদন জমা হয়েছে এই প্রতিবেদনের এগেইনস্টে যে কার্যপ্রণালী বের হবে, যে আইনগত ভিত্তিতে হবে, সেখানে এই জিনিসটা থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনালি একটা ড্রোসিয়ার বানা ফেলতে হবে, ইউএন এ জমা দিতে হবে, আইসিসি তে জমা দিতে হবে, ইউরোপিয়ান পার্লামেন্টে জমা দিতে হবে, প্রত্যেকটা জায়গায় ড্রোসিয়ার করে ফেলতে হবে। দিস হ্যাপেন্ড ইন 2009 বাই দি ইনফিল্ট্রেশন অফ ইন্ডিয়া। সো ইন্ডিয়া যত জায়গায় মিডিয়াতে চিল্লাবে, আমাদের নামে যতগুলো পচা বক্তব্য দিবে, আমাদেরকে মানে বিভিন্নভাবে বলবে যে আইএসআই করে গেছে, পাকিস্তানিরা করে গেছে, অলরেডি আমাকে দেখলাম যে আমার কিছু জন পাঠাইতেছে এটা আইএসআই করছে। কিন্তু আমার কথা হচ্ছে ওর খেতা পড়ে যায় নাকি, ও কি লাভবান হবে আমাকে ওইখানে মিডিয়া বিদ্রোহ করায়? What they will gain? They don't have a gain. Only gain is the India. So এখানে আমাদেরকে ইন্টারন্যাশনালি ভয়েস রেজ করতে হবে এবং সেটার জন্য একদম একটা মিডিয়া ক্যাম্পেইন হতে হবে। সেটার জন্য প্ল্যাটফর্মের লিগ্যাল সাইডের থেকে একটা ফরম্যাট থাকতে হবে। সেখানে প্রয়োজন বোধে অনেককে নিয়ে আসতে হবে। সেখানে রিটায়ার্ড অফিসার আসতে পারে, আমার মতো যারা সাক্ষী দিয়েছে আমরা আসতে পারি, যারা মিডিয়াতে আসছেন তারা আসতে পারে, যারা লয়ার্স নিতে আসছে তারা আসতে পারে। সবাইকে নিয়ে নতুন একটা কমিটি করতে হবে, যে কমিটিটা হচ্ছে এইটার বিচারের জন্য কাজ করবে। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রোল। এখনই এই মুহূর্তে দেরি হওয়ার আগেই করে ফেলতে হবে, যাতে ইন্ডিয়া কোনো প্লে করে না ফেলে।